যে একটা ভাইরাসের পড়া যখন আমরা পড়বো, দাঁড়াও এটা এই ফোনের সাউন্ডটা স্লো মানে কমায় দিই, নাহলে এটাই করছে। ওকে, সো আমাদের যে আর তোমরা সবাই মানে জোরে জোরে বলবা, হ্যাঁ, নাহলে আমি শুনতে পারি না। এখন দেখো এই যে যে ভাইরাসের যে ব্যাপারটা, ভাইরাস থেকে আমরা প্রথমে যে জিনিসটা আমরা সাধারণত পড়ি যেটা হচ্ছে পরিচিতি। সো পরিচিতির মধ্যে আমরা ভাইরাস কি, ভাইরাসের এই সকল জিনিসগুলা আমরা কিওয়ার্ড গুলা পড়ে ফেলি, কিছু কিছু কিওয়ার্ড গুলা থাকে। এই কিওয়ার্ড পড়ার পরে আমাদের ভাইরাসের পরের একটা অংশ থাকে যাকে আমরা বলি ভাইরাসের গঠন। সো গঠন থেকে যখন পড়ি, গঠনের দুইটা পার্ট, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে এক্সাম্পল। তো বেসিক পার্টটা আমরা পড়ে ফেলি যে ভাইরাস আসলে কি কি দিয়ে তৈরি। আমরা বলি যে একটা ভাইরাস ভিতরের দিকে থাকে তোমার হচ্ছে বিভিন্ন ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ বস্তু থাকে, এবং এর বাইরে একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি প্রোটিনের পর্দা। এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি যে হ্যাঁ, এইটা একটা মাইক্রোবস যার নাম হচ্ছে ভাইরাস। এখন এই বেসিক কনসেপ্টটা তোমাদের আগে এই পরিচিতির মধ্যে আমি দিয়ে দেওয়ার ট্রাই করি। সো এটা আমরা এই বেসিক আলোচনা আমার মনে হয় আমরা করছি, কিন্তু এর এক্সাম্পল হিসাবে যেটা আসছে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা যে কোনো দুইটা ভাইরাসকে নিতে পারি। একটা হচ্ছে টি টু ভাইরাসকে নিই আর একটা হচ্ছে টিএমবি ভাইরাসকে নিই। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টি টু ভাইরাসটা। সো আমাদের এইটা হচ্ছে গঠন। পরবর্তীতে একটা পার্ট যাকে আমরা বলি জনন। এখন এই ভাইরাসের জনন বলতে আমরা প্রথমে একটা জিনিস সবাই জানি যে ভাইরাস একটা অকোষীয়। কেন অকোষীয় না কি এই সকল জিনিসগুলো আমি সবসময় ফার্স্ট ক্লাসে ইন ডিটেলস আলোচনা করি, তো আমার যতদূর মনে পড়ে আমি অবশ্যই আলোচনা করছিলাম। সো অকোষীয় এবং এরা জীব এবং জড় এই দুইটারই সেতু বন্ধন হিসেবে কাজ করে। সো ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ব্যতীত যেহেতু আর কিছুই থাকে না, এখানে কোনো সেন্ট্রোজোম সেন্ট্রিওলেরও কোনো অবস্থান নাই, তো এর মধ্যে ইভেন মাইটোকন্ড্রিয়া বলো এই সকল কোনো উপাদানই নাই। তাই ভাইরাসের ক্ষেত্রে যে ওরা যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাবে বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোরের মাধ্যমে যাবে, এটার কোনো এদের চান্স নাই। সো এই সকল ভাইরাসগুলো যেটা করে, এই ভাইরাসগুলো শুধুমাত্র সংখ্যাটা বৃদ্ধি করবে, স্বাভাবিক জনন প্রক্রিয়ায় না। সো আমরা জনন না বলতে পেরে আমরা জননের জায়গায় একটা ওয়ার্ড ইউজ করতে পারি যাকে আমরা বলি সংখ্যা বৃদ্ধি। যে এরা শুধু বাড়বে, এরা কোনো জনন বা রিপ্রোডাকশন সিস্টেম বলতে দুইজনের সহচর্যে এরকম করে হওয়ার কোনো চান্স নাই। এরা সাধারণত একটা অ্যাসেলুলার একটা মাইক্রো অর্গানিজম। তো এখন এই যে যে জনন বা সংখ্যা বৃদ্ধি, এই জনন বা সংখ্যা বৃদ্ধির অংশটা একটু ইম্পর্টেন্ট। আর লাস্ট যে পার্টটা ভাইরাস থেকে আমাদের থাকে সেটা থাকে হচ্ছে রোগ। তো আমরা এই রোগটা থেকে প্রতি বছরই কোশ্চেন করা হয়। এই রোগের থেকে আমরা দুইটা রোগ আমরা সব সময় বেশি বেশি করি। একটাকে আমরা বলি হচ্ছে ডেঙ্গু, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, মানে হ্যাপাটাইটিস যেটা। সো আমরা এই অধ্যায়ের যদি বলা যায়, এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো কোনটা কোনটা, জননটা আর হচ্ছে এই রোগটা, এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টি টু ভাইরাসের গঠন ইম্পর্টেন্ট, কিন্তু যখন এই অধ্যায়টা পুরোটা একটা কাউন্ট করা হয় তখন দেখা যায় যে এই টি টু ভাইরাসের গঠনের থেকে তোমার ওই ব্যাকটেরিয়ার গঠনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ব্যাকটেরিয়ার যে গঠন আছে, আদর্শ ব্যাকটেরিয়ার একটা গঠন, ওইটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় গঠনের মধ্যে। তাহলে এইখানে আমাদের মাইক্রো অর্গানিজম যতগুলো আছে এর মধ্যে, মানে সরি, সেই মাইক্রো অর্গানিজমের মধ্যে আমরা মাইক্রোবস গুলো পড়তেছি। এর মধ্যে একটা হচ্ছে ভাইরাস, আরেকটা পার্ট আছে যাকে আমরা বলি ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়ার পার্টটা আমরা পড়বো। ওই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম আমরা এরকম অনেকগুলো আউটলাইন বলি যে কি 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 পড়াবো। ওর মধ্যে যে গঠনটা আছে, ওই ব্যাকটেরিয়ার একটা গঠন আছে, আরেকটা আছে এটা থেকে একটু আলাদা। সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের কারণে যে রোগ হয় যাকে আমরা বলি ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া নিয়ে যখন পড়াশোনা করি, এই ম্যালেরিয়ার গঠন আমাদের আসে না বা গঠন আমাদের লাগে না। তাহলে এই যে যে অধ্যায়টি, অধ্যায়ের যে টোটাল তিনটা সেগমেন্ট, একটা হচ্ছে ভাইরাস রিলেটেড, একটা ব্যাকটেরিয়া রিলেটেড, আর একটা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া রিলেটেড। এর মধ্যে গঠনমূলক একটা কোশ্চেন আসে গ নম্বরে। তো এই গ নম্বরে যে কোশ্চেনটা আসে তোমার সৃজনশীলে, সেটা হচ্ছে সবসময় এই আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটাই বেশিরভাগ সময় দেয়। এখন এই আদর্শ ব্যাকটেরিয়ার গঠন অথবা টি টু ভাইরাস বা টিএমবি ভাইরাস, সাধারণত টি টু টিএমবিটা কম দেয়, বেশি দেয় হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। তাই আমি এখানে বলছি যে সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট বলো ভাইরাসের মধ্যে, সেটা হচ্ছে এই রোগের অংশটা এবং জনন বৃদ্ধির অংশটা। জননের এখানে যে সংখ্যা বৃদ্ধি করে, এটা দুইটা ফেজে করে, একটা হচ্ছে লাইটিক ফেজ আর একটা হচ্ছে লাইসোজেনিক ফেজ। আমরা দেখব। আমরা আগে রোগটা পুরোটা কভার করে ফেলবো, কারণ রোগ থেকে প্রায় বছরই আমাদের এখান থেকে কোশ্চেন আসে, এটা একটা হট টপিক। এবং রোগগুলো আমরা বেসিক ওয়াইজ পড়বো, যেন আমরা রোগটা যেন বুঝতে পারি, আমরা রোগ নিয়ে যেন কিছু লিখতে পারি, আমরা সেই আঙ্গিকে পড়াশোনা শুরু করবো। তো সবাই খাতার উপরে লেখো ডেঙ্গু। ওকে, সো আমরা পড়বো হচ্ছে ডেঙ্গু।
এখন একটা বেসিক জিনিস আছে, এখন আমরা একটা জিনিস জানবো, এই অধ্যায়ে আমরা যতগুলো মশা পড়ি এর মধ্যে মশার দুইটা ফর্ম আছে, একটা তো আমরা জানি স্ত্রীবাচক আর একটা হচ্ছে পুরুষবাচক। তো সাধারণত যেটা হয় পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশাগুলা কামড়ায়। সো স্ত্রী মশা কামড়ানোর কারণে এই জীবাণু এক পোষকের দেহ মানে এক হোস্টের দেহ থেকে আরেক হোস্টের দেহে তোমার হচ্ছে এটা পৌঁছায় যায়, এইভাবে আসলে এই রোগটা ছড়ায় পড়ে। সো মশকিটা আগে আমাদের জানতে হবে, সে ডেঙ্গু হোক আর যে রোগী হোক। সো এই অধ্যায়ের ভিতরে মশকি আমরা দুইটা পড়ি, যেতে একবারে কাজে লাগবে, আমি বেসিক অনুসারে বলতেছি। একটা হচ্ছে আমরা অ্যানোফিলিস মশা পড়ি, অ্যানোফিলিস মশা পড়ি, এবং আরেকটা পড়ি আমরা এডিস মশা পড়ি। কি পড়ি ভাইয়া? এডিস মশা। এখন এই অ্যানোফিলিস মশা এবং এডিস মশা এই দুইটা তোমার জাতের আমরা মশা পড়তেছি। এই মশাগুলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অ্যানোফিলিস মশা, তার আগে একটু জেনে নিই, অ্যানোফিলিস মশাটা সাধারণত আমাদের যে আমরা বলতেছি যে ম্যালেরিয়া রোগ, এই ম্যালেরিয়া রোগের কারণ। আমি লেখার সাথে সাথে তোমরা লিখতে শুরু করো। আর এই যে এডিস মশা, এই এডিস মশাটা আমাদের এই যে যে ডেঙ্গু, তারপরে এই যে যে চিকেনগুনিয়া, তো এই যে চিকেনগুনিয়া রোগ বা ডেঙ্গু, মানে এক কথায় আমরা যদি বলি জ্বর যে রোগটা আছে, এই ডেঙ্গু রোগ, এই সকল জিনিসগুলা তোমার হচ্ছে হয় এই এডিস মশার কারণে। এখন এডিস মশার আবার দুইটা জাত আছে, একটাকে আমরা বলি এডিস অ্যালবোপিকচাস, একটাকে বলি এডিস অ্যালবোপিকচাস, এবং আরেকটাকে আমরা বলি এডিস এইজিপ্টি। তাহলে এই যে যে দুইটা শ্রেণী আছে, এই দুইটা, একটা এডিস অ্যালবোপিকচাস এবং একটা হচ্ছে এডিস এইজিপ্টি। তো এই দুইটা যে স্পিসিস আছে বা দুইটা যে প্রজাতি আছে, এই দুইটা সাধারণত আমাদের এই ডেঙ্গু রোগের জন্য দায়ী। যেমন এই ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ, সেই ভাইরাসকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। তাইলে ডেঙ্গু হয় যে ভাইরাসের কারণে, সেটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, বা যাদেরকে এই ডেঙ্গুর জন্য যে ফ্ল্যাভি ভাইরাস আছে তাদেরকে আমরা ডেঙ্গি ভাইরাস বলতে পারি। এখন এই ফ্ল্যাভি ভাইরাসটা একটা মানুষের শরীরে, মনে করো অ্যাটাক করছে একটা মানুষের শরীরে, ওই ডেঙ্গু ওই ফ্ল্যাভি ভাইরাসটা আছে। এখন আরেকটা মানুষের ছড়াইতে হইলে ওর এই ভাইরাসের তোমার স্যাম্পলটা এর বডিতে ঢুকাইতে হবে। এইটার জন্য এই কোন মশা, অ্যানোফিলিস মশা কিন্তু না, এই এডিস মশা আছে, এই এডিস এডিস মশা সেই ব্যক্তিকে কামড় দিবে। কামড় দেওয়ার পরে এই যে যে মশাটা এখানে আসতেছে, এই মশাটা সে সুন্দর মতো করে তখন এর আবার কামড় দিয়ে দিবে। যখন কামড় দিয়ে দিবে তখন এই জীবাণুটা এই বডিতে ট্রান্সফার হয়ে যায়, এর মাধ্যমে আমাদের ডেঙ্গু রোগটা আসলে ছড়ায় পড়ে। এখন কারো একটা ডেঙ্গু হয়েছে, তো তার আশেপাশে যদি তুমি থাকো, ফর দ্য শিওর যে মশাটা ওর বডিতে কামড় দিছে, কাছাকাছি রেঞ্জে যদি তুমি থাকো, তোমার কামড়ানোর মানে চান্সটা বেশি, তার মানে তোমার ডেঙ্গু হয়ে যাওয়ার চান্সটাও বেশি। সো এই হিসাবে তুমি সোয়াচে রোগ বলতে পারো, কিন্তু আসলে ওইটা সোয়াচে বলতে গেলে কি টাচিং পজিশনে তুমি ডিরেক্টলি টাচ দেওয়ার মাধ্যমে হয়। তো সোয়াচে না বলে এই ভাইরাসটা আসলে সংক্রমণজনিত, এটা কিন্তু ছড়ায় পড়ে শুধুমাত্র এই যে এই যে এই এডিস ইজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস এই মশার কারণে। এই মশার একটা চেনার উপায় আছে, এরা সাধারণত কামড়ায় একটু, এটা একটু তোমার হচ্ছে নামি দামি মশা। তারা যেটা করে, তারা হচ্ছে এরা দিনে কামড়ায় না। তো খেয়াল করো, এই মশাগুলা, এই মশাগুলা সাধারণত আমাদের ডোরা কাটা দাগ, এবং এই মশাগুলা তোমার মানে কোনো পরিষ্কার যে পানি আছে, পরিষ্কার যে পানি যেটা হচ্ছে বদ্ধ অবস্থায় আছে, সেই সকল পানিতে এই মশাগুলা সাধারণত ছড়ায়। তো কথা হচ্ছে তোমাদের যে এই মশার যে ইয়েটা, এই যে যে পার্টটা, এই পার্টটা দ্রুত লিখে ফেলো, কারণ এইটুকুর পরে আমরা আগাবো এই অংশ থেকে। আশা করি তোমাদের লেখা হয়ে যাওয়ার কথা। হয়েছে ভাইয়া? আচ্ছা, তোমরা আমাদের শুনতে পাচ্ছ? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। আমার একটু জোরে জোরে সরে বলবা, হ্যাঁ, নাইলে তো সাউন্ড বেশি একটা বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এখন আমি বেসিক এখান থেকে দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে এটা হচ্ছে দিনের মধ্যে কামড়ায়, রাতে কামড়ায় না। এটা হচ্ছে ডোরা কাটা দাগ হয়।
এবং এরা হচ্ছে পরিষ্কার পানি। এবং দেখবা আমাদের আশেপাশে বেশিরভাগই এডিস মশা। এখন এডিস মশা কামড়াইলেই যে তোমার ডেঙ্গু হবে এরকম কোনো কিন্তু নাই। ওই এডিস মশাটা যদি কোনো ডেঙ্গু রোগীকে কামড়ায়, তারপরে তোমার কামড়ায়, তাইলে তোমার এটার বিষয় আছে। এখন আমাদের আশেপাশে দেখবা যে ম্যাক্সিমাম মশাই তুমি ধরে দেখবা ওরা হচ্ছে ডোরাকাটা দাগের, মানে ওরা হচ্ছে এডিসের জাত। সো তারা কিন্তু সবসময় যে তোমার কামড়াইলে ডেঙ্গু হয়ে যাচ্ছে বিষয়টা তা না। হ্যাঁ, আশেপাশে যদি কোনো ডেঙ্গু পেশেন্ট থাকে বা ডেঙ্গুর জন্য যে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি যে ভাইরাস আছে, যাকে আমরা বলি ডেঙ্গি ভাইরাস, এই ডেঙ্গি ভাইরাসটা যদি সে বহন করে থাকে, সেই ক্ষেত্রে তোমার রোগটা হয়ে যাওয়ার চান্স আছে। এখন এই ভাইরাসটা কি করে, বা এই ভাইরাসটা যখন বডির মধ্যে ঢুকে তখন এটার আসলে ঘটনাটা কি হয়ে যায়, সেই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, সো এখন আমরা দুইটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। আইজি দিয়ে আমরা বোঝাই ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন কি এক ধরনের অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি। সো এই যে দুইটা অ্যান্টিবডি, মনে রাখবা, যখন ডেঙ্গু বা এই জীবাণুটা যখন আমাদের কামড়ায়, আমাদের বডিতে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন জি যেটা, সেটা সিক্রেশন বেড়ে যায়। সেটা কি করে, আমাদের যত ধরনের জয়েন্ট আছে, জয়েন্ট বলতে মনে করো এই তোমার একটা হাড্ডি, এই মনে করো আরেকটা হাড্ডি। তো আমাদের মনে করো এটা হচ্ছে জয়েন্ট। দুইটা হাড্ডি এক যে জায়গাটা জয়েন্ট অবস্থায় থাকে তাকে আমরা তো বলি অস্থিসন্ধি। এই জায়গাটায় এরকম জয়েন্টে প্রচুর পরিমাণে, এটা মনে করি ইমিউনোগ্লোবুলিন জি কে, আমি হচ্ছে আইজিজি কে আমরা ডট দিয়ে বোঝাচ্ছি, প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন জি এই জয়েন্টে তোমার জমা হইতে থাকে। এরা প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি করে, যার কারণে আমাদের শরীরের মধ্যে যত প্রকার জয়েন্ট আছে, এই জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এবং এই কারণেই এই ডেঙ্গু যে ভাইরাসটার কারণে, যে ডেঙ্গি ভাইরাসের কারণে যে ডেঙ্গু রোগটা হয়, এদেরকে আমরা অনেক সময় বলি এটা হচ্ছে ব্রেক বোন ফিভার বা বোন ব্রেক ফিভার। তার মানে কথা হচ্ছে কি, এই হচ্ছে হাড় ভাঙা জ্বর। তাহলে এই ডেঙ্গুকে আমরা যে হাড় ভাঙা জ্বর বলতেছি, এটার কারণ কি ভাইয়া? এই যে এই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি সিক্রেশন হয়। এবং হওয়ার ফলশ্রুতিতে এখানে দেখা যায় যে হ্যাঁ, কারণ কি, আমাদের বডির মধ্যে যদি কোনো জীবাণু ঢুকে, সেই জীবাণুকে কিন্তু মারতে চেষ্টা করে আমাদের শরীরের মধ্যে যত ধরনের সৈনিক আছে। তো এই সৈনিকরা যখন মারতে যায়, ওই একইভাবে ওই সৈনিকগুলা যে আমরা নাম বলতেছি সৈনিক, ওই সৈনিকগুলা না, ওইগুলো আসলে অ্যান্টিবডি। আর ওই অ্যান্টিবডিগুলোকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিন। এরকম ইমিউনোগ্লোবুলিন আমাদের শরীরে 5টা আছে: ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি। এর মধ্যে এই যে ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি, এই দুইটা সাধারণত রেসপন্স করে। ইমিউনোগ্লোবুলিন এমটা প্রচুর পরিমাণে আমাদের জয়েন্টে তৈরি হয়, এই ধরনের ঘটনা ঘটে। এবং আমাদের, যেহেতু আমরা বুঝলাম যে হ্যাঁ, এই ডেঙ্গু মানে এই ভাইরাসটা যখন ঢুকে তখন এই কারবারটা করতে থাকে এবং এর সংখ্যাটা বৃদ্ধি করতে থাকে, প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। পরে দেখা যায় যে এটা ব্যথা ট্যাথা প্রচন্ড পরিমাণে হয়। আর আমরা সবাই একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন কোনো জীবাণু ঢুকে গেছে, যখন আমাদের প্রচুর পরিমাণে এইভাবে ইমিউনোগ্লোবুলিন তৈরি হওয়া শুরু করে গেছে, তখন আমাদের জয়েন্টে আরেকটা জিনিস তৈরি হয় যাকে আমরা বলি প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টা শোনো, এইগুলো এটা লেখার দরকার নাই, এই যে আমি এখন যেটা বলতেছি এটা লেখার দরকার নাই, জাস্ট এটা মনোযোগ দিয়ে শুনো। তো প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা হরমোন আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনও প্রচুর পরিমাণে তৈরি হয়। তখন কি করে, তখন জয়েন্টের ব্যথাটা আরো বাড়তে থাকে। তার মানে ইমিউনোগ্লোবুলিন জি, প্রোস্টাগ্ল্যান্ডিন, এদের কারণে প্রচুর পরিমাণে আমাদের ব্যথা শুরু হয়। এইগুলো কখন বেশি বেশি তৈরি হয়, যখন কোনো জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এখন এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হওয়ার জন্য আমাদের এক ধরনের এনজাইম কাজে লাগে, তাদেরকে আমরা বলি কক্স টু এনজাইম। তাকে আমরা কি বলি? কক্স টু এনজাইম। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য বলতেছি। সেটা হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা যেখান থেকে তৈরি হয়, যে প্রিকারসর থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনটা, এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হওয়ার জন্য কক্স টু এনজাইম দায়ী। যদি কোনোভাবে কক্স টু এনজাইমটাকে তুমি বন্ধ করে দিতে পারো, তাহলে সে কিন্তু আর ব্যথা হবে না। এখন একটু কাজ করো, সেটা হচ্ছে এই কক্স টু, এটার মানে সাইক্লো অক্সিজেনেস টু। এই এনজাইমটাকে ব্লক করে দিতে হবে। এটাকে যদি তুমি ব্লক করে দাও, তাহলে তোমার শরীরে আর ব্যথা হবে না। এই কাজটাই করে থাকে আমাদের শরীরে প্যারাসিটামল। আমরা যে প্যারাসিটামল মেডিসিনটা নিই বা ওষুধটা খাই, এই প্যারাসিটামল ওষুধটা যেটা করে, আমাদের শরীরে যে প্রোস্টাগ্ল্যান্ডিন যে হরমোনটা তৈরি হয়, যার কারণে আমাদের ব্যথা ট্যাথা হয়, শরীরে শীত শীত ভাব আসে, জ্বর এসে যায়। সো এই ঘটনাটার জন্য যে এনজাইমটা আমরা ব্লক করে দিতে পারি,
দিলেই সাথে সাথে আমাদের জ্বরটা সব ঠিকঠাক হয়ে যাবে, সেটা হচ্ছে এই প্যারাসিটামল। অ্যাসপিরিনও আছে, কিন্তু এখানে আমরা অ্যাসপিরিনের কথাটা কেন বলবো, কারণ এখানে আমাদের একটু পড়াশোনাটা আছে, একটু খেয়াল করো। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে আমাদের ডেঙ্গু হইলে কি হয় না হয়, এই সকল হরমোন টরমোন বেড়ে যায়, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে জয়েন্টে জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়, মনে হয় যে আমাদের হার্টটাকে একদম ভেঙে ফেলতেছে। আচ্ছা, তো এখন এই প্যারাসিটামল আর অ্যাসপিরিনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে এই অ্যাসপিরিন যেটা করে, এই অ্যাসপিরিন রক্তকে, অ্যাসপিরিন যেটা করে রক্তকে পাতলা করে দেয়। তার মানে এরা কি করে ভাইয়া, রক্তকে পাতলা করে দেয়। এটা তোমার বইতে আছে, রক্তকে পাতলা করে দেয়। এই রক্তকে যেহেতু পাতলা করে দেয়, এইটা হচ্ছে একটু ডিফারেন্ট। কিন্তু প্যারাসিটামল কিন্তু রক্তকে এইভাবে পাতলা করে না। আর অ্যাসপিরিন একই সাথে দুই কাজ করে। এর মধ্যে একটা কাজ হচ্ছে এরা কিন্তু ব্যথার জন্য খুব ভালো কাজ করে। সো এরা কিন্তু ব্যথা দ্রুত কমায় দেয়। যেহেতু ডেঙ্গুর পেশেন্টরা প্রচুর পরিমাণে ব্যথায় আক্রান্ত অবস্থায় থাকে, সো তাদেরকে অ্যাসপিরিন অনেকে দিয়ে দেয় না বুঝে। তো এইখানে একটু ইম্পর্টেন্ট বিষয়টা জানতে হবে যে ডেঙ্গু বা এই সকল ইমিউনোগ্লোবুলিন যে সৃষ্টি হয়ে গেছে আমাদের বডির মধ্যে, আমাদের বডিটা একদম অবস্থা খারাপ করে ফেলছে। পাশাপাশি আমাদের সব থেকে বেশি খারাপ করতেছে আমাদের রক্তের মধ্যে যে তিনটা উপাদান আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেটস। এর মধ্যে দেখা যায় যে আমাদের প্লাটিলেটস এর পরিমাণ থাকে স্বাভাবিকভাবে 1.5 লক্ষ থেকে 4.5 লাখের মতো আমাদের কিন্তু প্লাটিলেটস থাকে অন অ্যান অ্যাভারেজ মানুষের। এর মধ্যে এই যে যে ন্যূনতম মান প্লাটিলেটস এর যে ন্যূনতম, এখন বলতো প্লাটিলেটসটা আমাদের কি কাজ করে, আমাদের রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধার কাজে এর কিন্তু একটা ভূমিকা আছে। তার মানে যদি তুমি প্লাটিলেটস এর পরিমাণটা কমায় দাও, তাইলে তোমার বডির মধ্যে কোনো ইন্টারনাল ড্যামেজ যদি হয় বা এক্সটার্নাল ড্যামেজ হয়, তাহলে কিন্তু রক্ত আগের মতো জমাট বাঁধবে না, যার কারণে দেখা যাবে যে তোমার ব্লিডিং বেশি বেশি হবে। এখন ঘটনা হইছে, আমরা এখন যেই পড়াটা বা এখন যে কথাটা বলবো, এটা দিয়ে আমাদের সিমটম টিমটম সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, লক্ষণ তখন সব ঠিক হয়ে যাবে। সবাই শুধু মনোযোগ দিয়ে শোনে, এবার আর কলম চালাবে না, এবার শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো। আমি আগে বললাম যে আমাদের ইমিউনোগ্লোবুলিন বাড়তে পারে বা প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বাড়তে পারে, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে ব্যথা ট্যাথা হয়। তখন আমাদের জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ইউজ করতে পারি, ব্যথার জন্য অ্যাসপিরিন ইউজ করতে পারি। কিন্তু অ্যাসপিরিন ইউজ করা আর রোগীকে মেরে ফেলার মতো অবস্থা। কারণটা কি? কারণ আমাদের ডেঙ্গু রোগটা হইলে তখন আমাদের রক্তের যে তিনটা উপাদান আছে, এর মধ্যে যেটা প্লাটিলেটস, এই প্লাটিলেটস এর যেটা স্বাভাবিক পরিমাণ একটা মানুষের থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ, সেই পরিমাণটা অনেক অনেক পরিমাণে কমায় দিবে, অনেক অনেক পরিমাণে কমায় দিবে। দেখা যায় যে 1 লাখের নিচে নেমে যায়, 1 লাখের নিচে নেমে যায় এই প্লাটিলেটস এর পরিমাণ। যদি 1 লাখের নিচে যদি নেমে যায়, তখন তার স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধবে না। তখন ওই পেশেন্ট যদি একটু ব্রাশ করার জন্য যদি একটু তোমার হচ্ছে ওই ব্রাশ দিয়ে তোমার মাড়িতে একটু যদি হালকা একটা ডলা দেয়, তাহলে দেখবা যে মাড়িটা লাল 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 ছোপ ছোপ হয়ে যাবে। তুমি একটা জিনিস ভেবে দেখবা, আমি বারবারই বলি, সেটা হচ্ছে এই যে আমরা, আমার হাত আছে, হাতে আমি এরকম করে জোরে একটু চাপ দিলাম, তুমি কি জানো এইখানে অনেক রক্তক্ষরণ হয়েছে? কিন্তু এটা যতটা রক্তক্ষরণ হয়েছে খুব দ্রুতই আবার এটা রিপেয়ার করে ফেলছে, কারণ এটা রক্ত জমাট বেঁধে গেছে। কেমন? সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ফর্সা একটা মানুষ, তার হাতটা এইভাবে করে চাপ দিয়ে ধরি, ধরে ছেড়ে দিই, দেখি যে লাল 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 হয়ে গেছে। তুমি কি জানো ওই জায়গাটা ইন্টারনাল ড্যামেজ ঘটছে ওই মুহূর্তে, কৌশিক জালিকাগুলো ওই জায়গাটায় ছিঁড়ে গেছে এবং ওখান থেকে ভিতরে ভিতরে ব্লিডিং হয়েছে, এবং আবার সাথে সাথে কৌশিক জালিকা কিছুক্ষণ পরে এটা রিপেয়ার করে দিচ্ছে, এত দ্রুতই আমাদের কাজ করে দিচ্ছে। সো এইগুলো আমাদের শরীরের প্লাটিলেটস এর পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে আমরা এভাবে করে বুঝতে পারি না বা এরকম আমরা বুঝি না যে হ্যাঁ রক্ত ভিতরে ক্ষরণ হয়ে গেছে। কিন্তু যখন তোমার ডেঙ্গু হয়ে যাবে, যখন তোমার প্লাটিলেটস এর পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে, তখন দেখা যাবে যে এইরকম ভাবে শরীরের মধ্যে কোথাও একটু তুমি একটু শুইছো, একটু জায়গায় ঘষা খাইছো, বা তুমি শরীরে যদি খুব জোরে যদি কোনো কিছু পড়ো বা একটু ঘষাঘষি করো, তখন দেখবা যে ওই জায়গাটায় ছোপ 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 হয়ে যাবে, লাল 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 লাল, যাদেরকে আমরা বলতেছি ডেঙ্গুর অন্যতম জিনিস, সেটা হচ্ছে র্যাশ উঠে, মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয়। কেন হইতেছে? এই যে এই ঘটনার কারণে। তখন তার তোমার হচ্ছে সিবিসি টেস্ট করতে হয়, করে দেখতে হয় যে প্লাটিলেটস এর পরিমাণটা কত আছে। প্লাটিলেটসটা নিয়ন্ত্রণে রাখতে হয়, এটা হচ্ছে মূল কাজ ডেঙ্গুর। আর আমরা সবাই একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ভাইরাস। সে ভাইরাস হচ্ছে 2 থেকে 14 দিনের মধ্যে এটা মরে যাবে, মানে এই ভাইরাস আর থাকবে না, এই ভাইরাস কিউর হয়ে যাবে। কিন্তু 2 থেকে 14 দিনের মধ্যেই যে ঝামেলাটা ঘটে, এই যে যেমন করোনা ভাইরাস আমাদের যখন আসছে,
করোনা ভাইরাসের ক্ষেত্রে কি ঘটলো ভাইয়া? করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেল যে পেশেন্টটা, আমি মনে করো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, 7 দিন ধরে ভুগতেছি, ওই 7 দিনের মধ্যে লাস্ট দিন দেখা গেছে আরেকজনকে আমি ওইটা দিয়ে দিচ্ছি, ওর জীবনে আবার 2 থেকে 14 দিনের সাইকেল শুরু হয়ে গেছে, পরে ওর থেকে আবার আরেকজনের সাইকেল শুরু হয়ে গেছে। কোশ্চেনটার অ্যান্সার কেন এরকম করে আমি বলছি, 2 থেকে 14 দিন যেই লিখি পোলাপাইন ভাবে ও 2 থেকে 14 দিনে তো এমনি ভাইরাস মরে যায়, তাহলে তো একটা করোনা তো 14 দিনের মধ্যে সেরে যাওয়ার কথা না। আমরা মানুষ তো সুবিধার জাতি না। আমরা হচ্ছে যখন যেটার প্রয়োজন, আমাদের একটু আলাদা থাকার প্রয়োজন, আমাদের একটু তোমার হচ্ছে সেপারেট থাকা, আইসোলেটেড অবস্থায় থাকা প্রয়োজন, কিন্তু আমরা ভালোভাবে এটা মেইনটেইন করতে পারি না, যার কারণে এটা ছড়ায় যায়। যখন ছড়ায় যায় একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এটা আর 2 থেকে 14 দিনে এক ব্যক্তির জন্য আসলে প্রযোজ্য হয় না। তখন দেখা যায় যে ওভারঅল 2-3 বছর ধরে এইরকম ট্রমা আমাদের ঘটতেছে। আমরা 2020 সালের একদম জানুয়ারি থেকে যে শুরুটা হয়েছে আমাদের দেশের মধ্যে, এটা তো সরি মার্চ থেকে যে শুরু হয়েছে, এটা তো একদম মনে করো 2022 এর শেষ দিক পর্যন্ত আমরা এটা নিয়ে ভুগছি। সো আমরা সবাই জানি যে এই হলো ব্যাপারটা। কিন্তু এখন ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হবে যে তোমার এখানে অন্য কোনো মেডিসিন দিয়ে তোমার এখানে কিউর করতে পারবে না। তুমি যদি, যখন তোমার রক্তটা পাতলা হয়ে যাচ্ছে, যখন তোমার প্লাটিলেটসটা নেমে যাচ্ছে, তখন যদি তুমি ওই ব্যক্তিকে ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন খাওয়া দাও, রক্তটাকে আরো পাতলা করে দেবে, এই প্লাটিলেটসের পরিমাণকে আরো কমায় দেবে এবং ওই রোগীটা খুব দ্রুতই মারা যাবে। তাইলে আমরা এইরকম ক্রিটিক্যাল কন্ডিশন আমরা কখনোই একটা ডেঙ্গু পেশেন্টকে অ্যাসপিরিন দিতে পারি না। তাই অ্যাসপিরিন খাওয়া বারণ, এটা তোমাদের বইতে লেখা আছে। ওখানে শুধুমাত্র আমরা প্যারাসিটামল ইউজ করব। এবং ওই মুহূর্তে যদি তুমি রোগীকে বিরাট মনে করো শক্তমক্ত ফলমূল যদি খাওয়াও, ওই মুহূর্তে বলা হয় ফলের জুস খাওয়াইতে, ওই কাটাকাটি ফল খাওয়াবা না। কারণ কি, তার তো শরীরে প্লাটিলেটসের পরিমাণ অনেক কমে গেছে। এন্ড একটা আপেল খাইতে গেলে দেখা যাবে যে মাটিতে একটা ঘষা খাইতেই পারে, দেখা যাবে যে হুদায় ও ওনার হচ্ছে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হইতেছে। সো এই সকল কারণে আমরা ফলমূল জুসের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করি, যে জুস খাওয়াবা। এবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিবা। আচ্ছা, রেস্ট মানে বিশ্রাম নিবা। বিশ্রাম নেওয়ার পাশাপাশি যেটা করতে হবে, যেহেতু তার শরীরে প্রচুর পরিমাণে জ্বর, তাকে তুমি হচ্ছে ভেজা গামছা দিয়ে আলতো আলতো করে তুমি শরীরটা মুছাই দিবা। বেশি আবার কসলা কসলি করা যাবে না, তাহলে দেখা যাবে আবার এই যে ইন্টারনাল ব্লিডিং ঘটবে। আর প্যারাসিটামল খাওয়াইতে হবে যেরকম অ্যাজ ইউজুয়াল খাওয়া। এই হলো ট্রিটমেন্ট। তাহলে এই কয়েকটা ট্রিটমেন্টটাই মেনে চলতে হয় তোমার হচ্ছে এই ডেঙ্গু পেশেন্টের জন্য। তাহলে ডেঙ্গুর পড়াশোনা আসলে এইগুলা, এর বাইরে আসলে ডেঙ্গুর পড়াশোনা নাই। তবে এই যে ভাই ডেঙ্গু হলো, এই ডেঙ্গুটা আমার তো ধরতে হবে, এই ডেঙ্গুর জন্য আমার তো একটা টেস্ট আছে, এটা নিয়ে একটু পড়াই। ডেঙ্গুর জন্য দেখবা একটা টেস্ট বলা হয় NS1 টেস্ট, এরকম টেস্ট দেওয়া হয়, ঠিক আছে? ডেঙ্গু NS1 টেস্ট, এই টেস্টটার মানে কি? এন তে আমরা বলি নন, এস তে আমরা বলি স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল প্রোটিন। এটার মানে বুঝো, এটা তো ভাইরাস, আমরা জানি ডেঙ্গু হয় ভাইরাসের কারণে। এখন একটা ভাইরাস, তার বডির মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড এবং বাইরে থাকে প্রোটিনের যে আবরণ। তার মানে একটা ভাইরাস পুরাটাই বলা যায় যে তার হচ্ছে এই প্রোটিন বেসড। তার মানে একটা ভাইরাসের পরিচিতি বলতে তার শরীরে প্রোটিন আছে। তোমার বডিতে যে প্রোটিন, ভাইরাসের প্রোটিন এক না ভাই, এটা ডিফারেন্ট। এটা তোমার বডি বুঝে যায়, তোমার বডি রেসপন্স করে যে না এটা আসলে আমার না, এটা আসলে অন্য বাইরের কেউ, ফরেন পার্টিকেল। ঠিক একইভাবে তোমার বডিতে যে ডেঙ্গু বা অন্য একটা যে ভাইরাস ঢুকছে, ওই ভাইরাসের প্রোটিনটা আছে কিনা, যেটা স্ট্রাকচারাল না, তোমার বডির সাথে যায় না গাঠনিক ভাবে, নন স্ট্রাকচারাল ভিন্ন প্রোটিন, সেটার উপস্থিতি আছে কিনা সেটা, তার মানে নন স্ট্রাকচারাল প্রোটিন যে টেস্ট করা হয়, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভাইরাসটা বা ডেঙ্গু ভাইরাসটা আছে কি না, এটা বুঝতে পারি। এরপরে আমাদের দুটো টেস্ট করতে হয়, আমরা ইমিউনোগ্লোবুলিন জি টেস্ট করি, ইমিউনোগ্লোবুলিন এম টেস্ট করি। মনে রাখবা ইমিউনোগ্লোবুলিন এম হচ্ছে প্রাইমারি রেসপন্স। অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু পেশেন্টের ইমিউনোগ্লোবুলিন এমটা, এটা এবং ইমিউনোগ্লোবুলিন জি, এই দুইটা যে অ্যান্টিবডি আছে এর মধ্যে কোনটা রেসপন্স করে সেটার ভিত্তিতে বোঝা যায়। যেমন আমি যদি তোমাদের বলি, সেটা হচ্ছে যদি ইমিউনোগ্লোবুলিন জির ক্ষেত্রে আমরা বুঝি যে যদি কারোর ইমিউনোগ্লোবুলিন জি এর টেস্টে যদি পজিটিভ আসে রেজাল্ট, তাহলে আমরা ভাববো যে সেই ব্যক্তির আগেও এই ভাইরাসের উপস্থিতি ছিল, তার আগেও এই ভাইরাসটা ছিল। এই জন্য আমরা বলি ইমিউনোগ্লোবুলিন জি কে সেকেন্ডারি রেসপন্স, আর ইমিউনোগ্লোবুলিন এম কে বলি প্রাইমারি রেসপন্স। তার মানে কোন একটা ব্যক্তিকে যদি তুমি টেস্ট করো, তখন তুমি ফার্স্টে যেটা পাবা, যদি ডেঙ্গু হয়, ইমিউনোগ্লোবুলিন এম এর রেজাল্টটা তুমি পজিটিভ পাবা। এরপর ইমিউনোগ্লোবুলিন জি এর যদি রেজাল্টটা যদি তোমার নেগেটিভ আসে, তার মানে ভাববা যে আগে তার কখনো ডেঙ্গু হয় না, এখনই তার ডেঙ্গুটা হয়েছে।
কিন্তু যদি ইমিউনোগ্লোবুলিন জিটাও প্লাস হয় তার মানে ভাববা যে আগেও তার এই জীবাণুটা ছিল, এখনো আবার দ্বিতীয়বার সে অ্যাটাক খাইছে, এই আর। সো তাহলে আমরা NS1 টেস্ট করতে পারি, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম টেস্ট করতে পারি। কারণ ইমিউনোগ্লোবুলিন এম টেস্ট কেন করব ভাই? কারণ আমাদের এই সিচুয়েশনে ইমিউনোগ্লোবুলিন জি আর এম এর পরিমাণটা বেড়ে যায়, কারণ এগুলো তৈরি হয় তখন বেশি বেশি, তখন এটা ডিটেক্ট হয়। এইখানে যত টেস্ট বললাম এই টেস্টগুলো সে ভাইরাসটা হইছে কি না হইছে এই সকল টেস্টগুলো করানো হয়। তাহলে আমরা এই সকল টেস্ট করাইতে পারি। আমরা স্বাভাবিক এই ফলমূল এইসবের মধ্যে খাওয়াইতে পারি, এর মধ্যে খাওয়াই আমরা রোগটা নির্মূল করতে পারি। এখন এই ডেঙ্গুর সিভিয়ারিটি বলে একটা কথা আছে। যেমন এই ডেঙ্গুটা যদি এরকম হয়, এই ডেঙ্গুটা প্রচুর পরিমাণে তোমার হচ্ছে এটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে, প্লাটিলেটস এর পরিমাণ কমে গেছে, তখন আমরা তিনটা ফেজে ভাগ করি। একটা হচ্ছে নরমাল আমাদের যে ডেঙ্গু হয়, আরেকটা হচ্ছে শুধু রক্তক্ষরণ হচ্ছে, প্লাটিলেটস এর পরিমাণটা প্রায় 1 লাখের নিচে কমে চলে আসছে, তখন যেটা হয় হেমোরেজ হয়, মানে রক্তক্ষরণ শুরু হয়। হেমোরেজ মানে রক্তক্ষরণ, তার মানে রক্তক্ষরণ একটা পর্যায়ে আছে। এবং আরেকটা হচ্ছে শক সিনড্রোম হয়, তখন আসলে দেখা যায় যে কোষগুলা বা এই বডির মধ্যে এই প্লাটিলেটস একেবারেই কমে যায় এবং ওটা কোলাপস হয়ে যায়। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা ডেঙ্গু শক সিনড্রোমে চলে যায়, স্বাভাবিক ডেঙ্গু কিন্তু এত পরিমাণের রোগ মানে জীবাণুটার বিস্তার ঘটে যায়, যার কারণে সেটা ডেঙ্গু শক সিনড্রোমে চলে যায়। এবং এই সকল পেশেন্টদের ক্ষেত্রে তোমার জ্বর 104 ডিগ্রি, 102 ডিগ্রি এরকম থাকে, তার মানে 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রির মধ্যে একদম মনে করো সবসময় থাকে। এবং প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বর হলে তো স্বাভাবিক জিনিসটা হয়। তাহলে অল অ্যাবাউট ডেঙ্গু এই পর্যন্ত। এখন আমাকে বলো, ডেঙ্গু থেকে কেউ বোঝে না এমন কেউ কি আছে ভাইয়া? ভাইয়া আমরা কি বুঝছি? জি ভাইয়া বুঝছি। ওকে ভাইয়া, আচ্ছা। তাহলে আমাদের ডেঙ্গু শেষ হইলো, এরপরে আমরা পড়বো হচ্ছে হ্যাপাটাইটিস। এই হ্যাপাটাইটিসটা আমরা খুবই ইম্পর্টেন্ট, আমাদের আজকাল এই হ্যাপাটাইটিসটা প্রচুর পরিমাণে হয়। সো সবাই একটু খাতার উপরে লিখবা হ্যাপাটাইটিস রোগটা। আচ্ছা, সবাই লিখে ফেলো হ্যাপাটাইটিস। আবার আমারে বলো, দেখতে তো পাচ্ছ, কোনো সমস্যা তো নাই? না ভাইয়া সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সো একটু খেয়াল করো, এখানে হ্যাপাটাইটিস নামের শেষে আইটিস, মনে রাখবা কোন রোগের নামের শেষে আইটিস থাকা মানেই সেটা হচ্ছে একটা ইনফ্লামেশন জনিত রোগ। কি রোগ? ইনফ্লামেশন জনিত রোগ। ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ, যদি আমরা খাস বাংলা বলি ভাই এটা হচ্ছে জ্বালা পোড়া। তাইলে আমাদের এই হ্যাপাটাইটিসটা, এই নামের শেষে যেহেতু আইটিস আছে তার মানে বুঝতেছি এটা এক ধরনের ইনফ্লামেশন, প্রদাহ বা জ্বালা পোড়া জনিত রোগ। এখন এই জ্বালাপোড়া জনিত রোগটা, এই জ্বালাপোড়া ইনফ্লামেশনটা কোথায় হইছে? হ্যাপাটোসাইট। এই হ্যাপা শব্দ মানে আমরা বুঝতেছি হ্যাপাটোসাইট। হ্যাপাটোসাইট মানে কি ভাই? হ্যাপাটোসাইট মানে হচ্ছে যকৃতের কোষ। কি ভাইয়া? যকৃতের কোষ। যকৃতের কোষ বলতে যকৃৎ মানে আমরা যাকে লিভার বলতেছি, যাকে আমরা কলিজা বলতেছি, যাকে আমরা মেটে বলতেছি। তার মানে কথা হচ্ছে আমাদের যে লিভারটা ছিল, আমাদের যে লিভারটা, এই লিভারের মধ্যে যে সেলগুলো আছে, যে সেলগুলো আছে, এই সেলগুলোকে আমরা বলি হ্যাপাটোসাইট। সাইট মানে কোষ, হ্যাপাটো মানে যকৃতের কোষ। এই যকৃতের যে কোষ আছে, এই কোষে তোমার ওই জীবাণুটা যায়, যে অ্যাটাক করে এবং ইনফ্লামেশন হয় এবং প্রদাহ বা জ্বালাপোড়া জনিত রোগ হয়। এই জন্য আমরা বলি এই হ্যাপাটোসাইটে আইটিস হইছে, তাই আমরা বলি হচ্ছে হ্যাপাটাইটিস। এটা হয় কিসের জন্য? এটা হচ্ছে একটা ভাইরাসের কারণে, যাদেরকে আমরা বলি ভাইরাল হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস জীবাণু, যেমন ভাইরাল হ্যাপাটাইটিস এ, ভাইরাল হ্যাপাটাইটিস বি, ভাইরাল হ্যাপাটাইটিস সি, ভাইরাল হ্যাপাটাইটিস ডি, ভাইরাল হ্যাপাটাইটিস ই। পাঁচটা আলাদা আলাদা সেগমেন্টের বা পাঁচটা শ্রেণীর ভাইরাস আছে। হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, হ্যাপাটাইটিস ডি এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস। পাঁচটার কারণে আমাদের এই হ্যাপাটাইটিস হইতে পারে। এখন যে হ্যাপাটাইটিস বলতেছি এর ভালো বাংলা হচ্ছে জন্ডিস রোগ। আমরা সবাই জানি যে আমাদের জন্ডিস হয়। সো এই জন্ডিসটাই আমরা হচ্ছে হ্যাপাটাইটিস। সো আমরা এই জন্ডিসটা হয় এই পাঁচটা ধরনের
কারণে 5টা ভ্যারিয়েন্ট এই ভাইরাল হেপাটাইটিস। তো এই ভাইরাল হেপাটাইটিস যে জীবাণু আছে, এই হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি এই কারণে হয়। এখন একটু জেনে রাখবো কিছু বেসিক কোশ্চেন। সেটা হচ্ছে এই এ এবং ই, তার মানে কি এ এবং ই এরা হচ্ছে ওরাল রুটের মাধ্যমে হয়। ওরাল রুট। আচ্ছা, ওরাল রুট মানে কি ভাই? ওরাল মানে মুখ, রুট মানে পথ। তার মানে কথা হচ্ছে মুখ দিয়ে খাওয়ার মাধ্যমে। মনে করো যে একটা মামা আখের শরবত বিক্রি করতেছে, এখন আমার হেপাটাইটিস বা জন্ডিস হয়েছে। এবার আমি কি করলাম? আমি হচ্ছে ওই মামার কাছে আখের শরবত সুন্দর মতো করে খাইলাম। মামা কি করলো? ওই গ্লাস কোনো মতে ধুইলো। যেহেতু ধোয়া টোয়া না যে ভাই, জীবাণু এত সূক্ষ্ম একটা জিনিস, ওই ধুইলো। ওই যে যেহেতু আমি খাইছি, তার মানে আমার লালাতে অবশ্যই সে জীবাণুর একটা প্রভাব রয়েছে, যার কারণে ওই গ্লাসের ওখানে গেল। এরপরে তোমারে কি করলো? ওটা কোনো মতে একটু ধুয়ে টুয়ে দিয়ে তারপর তোমারে দিল, এবং তুমি ওটা খাইলা। ওই জীবাণুটা তোমার মুখে ট্রান্সফার হয়ে গেল। কোন একটা খাবার যেটা আমি ধরো খাইছি, বা আমি ওই জায়গাটায় আমার মুখের সংস্পর্শ গেছে, ওইটা আবার তোমার বডির মধ্যে ঢুকছে, তুমিও খাইছো। এই যে মুখের মাধ্যমে বা খাওয়া দাওয়ার মাধ্যমে যেটা যায়, সেটা হচ্ছে সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। আমরা বাইরে যেখানে সেখানে খোলামেলা অবস্থায় যদি খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের যদি এরকম কোনো পেশেন্ট, জন্ডিসের পেশেন্ট যদি যায় সেখানে, সেই ক্ষেত্রে হেপাটাইটিস এ ভাইরাস অথবা হেপাটাইটিস ই ভাইরাস হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে ভাই। তো এবার আসো হেপাটাইটিস বি, সি, ডি এই তিনটা। এর মধ্যে জানবো বি, সি এই হেপাটাইটিস গুলা আমাদের কি হয়? এরা হচ্ছে আমাদের স্পার্মের মাধ্যমে যায়, মানে এক কথা যদি আমরা বলি রক্তের মাধ্যমে যায়, বীর্যের মাধ্যমে যায়, দুধের মাধ্যমে যায়। এটার কথাটার মানে কি ভাই? এক কথায় কথা হচ্ছে, আমরা যদি কোনো ব্লাড ডোনেট করি অথবা কোনো একটা ব্লিডিং হইলো, সেই ক্ষেত্রে আমাদের রোগটা ছড়ায় যেতে পারে। আমি ইন ডিটেলস বলতেছি। বীর্য যাওয়া মানে এটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। দুধ মানে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে। এই কথাগুলো আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করতেছি। কথা হচ্ছে প্রথমে আসে ব্লাড ডোনেটিং বা ব্লিডিং। কথা হচ্ছে আমার ধরো জন্ডিস হয়েছে, এখন আমি রানিং অবস্থায় আরেকজনের রক্ত দিলাম, সেই ক্ষেত্রে হয়ে যেতে পারে, সোজা কথা। এখন ওই ব্যক্তির তখন জন্ডিস হয়ে যাবে। কিন্তু আমাদের বেশিরভাগ যে ঘটনাটা ঘটে, কোনো একটা সেলুনে গেলাম আমরা, আমি জন্ডিসের রোগী, আমার কি করলো? ওই নাপিত সুন্দর মতো করে ব্লেড দিয়ে খস করে এখানে একটা ছোট্ট একটা কেটে ফেললো। আমার রক্তে যেহেতু জীবাণুটা ঘোরাফেরা করতেছে এখন, তো ওই ব্লেডে আমার জীবাণুটা লেগে আছে, অথবা ওই নাপিতের হাতের মধ্যে জীবাণুটা লেগে আছে। যেহেতু ভাই ভাইরাস, এটা তো ভাই খুবই সূক্ষ্ম জিনিস, আমরা গত ক্লাসে পড়ছি, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক সত্তা। এবার কি হবে? এইবার পরবর্তীতে দেখা গেছে যে তুমি গেছো সেলুনে, সেলুনে যে হয় সেই ব্লেডে রক্ত মাখা ব্লেড দিয়ে সে কাজ করবে, অথবা সে নতুন ব্লেড নিল, তার হাতে হয়তো বা কোনো জীবাণু লেগে থাকতে পারে। তো তার সংস্পর্শে হইলেও দেখা যাবে যে সুন্দর মতো করে তোমার ছড়ায় যাইতে পারে ওই রক্তের মাধ্যমে। তোমারও যখন ফুট করে কোথাও যদি কেটে যায়, তখন তোমারটা এক্সপোজ হয়ে গেল তোমার রক্তের সাথে, তখন জীবাণুটা তোমার শরীরে প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে পার্টনার যদি তোমার হচ্ছে জন্ডিসে আক্রান্ত হয়, তাহলে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ব্রেস্ট ফিডিং মানে তোমার মা, মানে মনে করো হচ্ছে বাচ্চার যারা নবাগত সন্তান, তাদেরকে বাচ্চারা মারা দুধ খাওয়ায়। তো মা যদি জন্ডিসে আক্রান্ত হয়, বাচ্চারও তখন ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে, দুধ খাওয়ার মাধ্যমে তোমার হচ্ছে এই জীবাণুটা ছড়ায় যেতে পারে। সেটা কি কি? হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এর মধ্যে মনে রাখবো হেপাটাইটিস সি কে আমরা বলি হচ্ছে তুষের আগুন। তুষের আগুন। তুষের আগুন বলতে এটা সব থেকে মারাত্মক। হেপাটাইটিস সি হইলে সেটা সারতে চায় না ভাই। হেপাটাইটিস বি এটা হচ্ছে দ্বিতীয় ডেঞ্জার, মানে সেকেন্ড ডেঞ্জার তোমার হচ্ছে ডিজিজ। তাইলে এই হেপাটাইটিস বি সি আমরা বুঝলাম কিসের মাধ্যমে ছড়াইতে পারে, এ ই বুঝলাম। এর মধ্যে দেখো আমরা একটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হচ্ছে হেপাটাইটিস ডি। আসলে এই হেপাটাইটিস ডি ভাইরাস একটা অসম্পূর্ণ ভাইরাস। অসম্পূর্ণ ভাইরাস। এই ভাইরাসটা একা একা হইতে পারে না। হয় তোমার হেপাটাইটিস বি তে অ্যাটাক হয়েছে, তখন ডি হয়ে যাওয়ার চান্স আছে। তোমার হেপাটাইটিস সি হয়েছে, তখন তোমার দেখা গেছে হেপাটাইটিস ডি ভাইরাস অ্যাটাক করার চান্স আছে, এরকম। এখন একটা জিনিস মনে রাখবো, হেপাটাইটিস এ বি সি ডি ই, আমরা জানি ভাইরাসের দুইটা ভেরিয়েন্ট আছে, হয় সেটা ডিএনএ ভাইরাস হবে, হয় সেটা আরএনএ ভাইরাস হবে। আমরা মনে রাখবো যে এই ডিএনএ ভাইরাস, এই হেপাটাইটিসের যে 5টা ভেরিয়েন্ট আছে, এর মধ্যে শুধুমাত্র হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা একবার 2019 সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসছিল এই কোশ্চেনটা। বোর্ডে তো প্রতি বছরই আসে প্রাইমারি। সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস একটা ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই এগুলা সবকটাই আরএনএ ভাইরাস। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইগুলা কিরকম ভাইরাস। হেপাটাইটিস ডি একটা অসম্পূর্ণ ভাইরাস। ওকে, সো এই সকল বেসিক জিনিস যেন আমরা সবাই পারি, তাইলে আমাদের হয়ে যাবে। সো এইটা হলো হেপাটাইটিস কেন হয়,
কিভাবে ছড়ায়, এই হলো বেসিক জিনিসটা। ওকে, এখন আসো এই হেপাটাইটিসটা যদি হয় বা আমাদের লিভারে এই জিনিসটা যখন গেল তখন আসলে কি ঘটনাটা ঘটে। মনে রাখবো আমাদের যে লিভার বা আমাদের যে যকৃৎ যেটাকে আমরা বলতেছি কলিজা বা মেটে, এই লিভার কলিজা বা মেটে বা যকৃৎ যাই বলি না কেন, তার মেইন যে ফাংশন, মেইন ফাংশন গুলো হচ্ছে, এখানে কিন্তু আমরা জানি এদেরকে আমরা অর্গানিক ল্যাবরেটরি বলি, মানে এদের আমরা জৈব রসায়নাগার বলি। এখানে 500 উপরে তোমার হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে। এর মধ্যে কথা হচ্ছে আমাদের, আমরা সবাই জানি যে আমাদের আরবিসির মধ্যে অন্যতম একটা উপাদান আছে যাদেরকে আমরা বলি হিমোগ্লোবিন, তাই না? এই হিমোগ্লোবিনটা আমরা সবাই জানি যে আরবিসির বয়স হচ্ছে 120 দিন। 120 দিন পরে যেটা হয়, এই হিমোগ্লোবিনের যে পার্ট আছে হিম, হিমটা হচ্ছে আয়রনের, হিমের একটা অংশ যেটাকে আমরা বলি আয়রন, আর গ্লোবিন এটাকে আমরা বলতেছি প্রোটিন। সেই হিম অংশটা 120 দিন পরে এটা যে ভেঙে এখান থেকে তৈরি হয় বিলিরুবিন। কি তৈরি হয় ভাইয়া? বিলিরুবিন। আর একটা রঞ্জক পদার্থ আছে যেটাকে আমরা বলি বিলিভার্ডিন। সো আমরা এখানে বিলিরুবিনটা নিয়ে আলোচনা করতেছি, সো বিলিভার্ডিন না লিখি। তার মানে এই হিম অংশটা ভেঙে আমার বিলিরুবিন তৈরি হয়, এইটুকু আমরা জানবো। বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। তো দেখবে একটা মানুষের যদি তুমি তাকাও, যদি ওই স্ট্রাকচারে আমাদের কিন্তু একটা হালকা হলদে একটা ভাব আছে, কিন্তু আসলে এটা বোঝা যায়। তো আমাদের শরীরে প্রচুর পরিমাণে আমরা জানি রক্তের যে যে তিনটা উপাদান আছে রক্তকণিকা, এর মধ্যে আরবিসির পরিমাণ সব থেকে বেশি, মানে 95% এরকম একটা অবস্থা যে আমাদের আরবিসি। তো এই আরবিসির ভিতরে যে গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন, সেটা 120 দিন পর পর যে আমরা ভাঙি, এর মধ্যে আয়রনের যে অংশটা বা হিম অংশটা ভেঙে আমাদের বিলিরুবিন তৈরি হয়। এখন যদি সামহাও এই যে এই ঘটনাটা এখানে যে ভাঙাভাঙির কথা বললাম, এটা কোথায় ঘটতেছে ভাইয়া? এটা ঘটতেছে কিন্তু আমাদের লিভারে, মানে যকৃতে কিন্তু এই বিক্রিয়াগুলো ঘটতেছে। এখন যদি আমার লিভারের একটা সেলে কোন একটা জীবাণু অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে সেখানে ইনফ্লামেশন হয়েছে, তখন এই লিভার কি করবে? সে কি ভালোভাবে এটা সার্কুলেট করতে পারবে, বিক্রিয়াগুলো ঠিকঠাক হতে পারবে? তখন দেখা যাবে আরবিসি প্রচুর পরিমাণে ভেঙে যাবে, বিলিরুবিন প্রচুর পরিমাণে তৈরি হতে থাকবে, প্রচুর পরিমাণে তৈরি হতে থাকবে। তখন দেখা যাবে যে পুরো বডিতে বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণে হলুদ হয়ে গেছে। মানে এই যে আমাদের যে নখের নখের এখানে যে সাদা অংশ আছে সেইটাও দেখা যাবে যে হলুদ হয়ে গেছে। জিহ্বা টান দিলে জিহ্বার অর্ধেকের উপরের দিকের অংশ যে ভিতরের দিকে কিছু সাদা সাদা ভাব থাকে মাঝখানে, সেটাও দেখা যাবে হলদে অংশ হয়ে গেছে। তারপর আমাদের যে এই যে বনির যে আশেপাশে, মানে আমাদের আইরিশের আশেপাশে যে আমাদের কর্নিয়া আছে, এই কর্নিয়ার যে সাদাটা ভাবটা, সে সাদা ভাবটাও দেখা যাবে হলদে হলদে ভাব হয়ে গেছে। এবং যেহেতু লিভারের এই প্রবলেম এবং লিভারে যেহেতু রঞ্জক পদার্থের ব্যাপার স্যাপার এখানে ঘটনা ঘটতেছে, সো লিভারে যদি তোমার ভালোভাবে বিক্রিয়া প্রক্রিয়া না ঘটে, তখন দেখবা তোমার নাক মুখ দিয়ে একটা গন্ধ একটা ভাব বোঝা যায়। ঠিক আছে, ডাক্তার কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ হেপাটাইটিস বা জন্ডিসের রোগী যদি প্রচুর পরিমাণে জন্ডিস হয়, নাক মুখ দিয়ে একটা একটা গন্ধ গন্ধ একটা ভাব আসে আর কি। তো এখন এই বিলিরুবিনের পেশেন্ট যাদের লিভার ভালো করে কাজ করতেছে না, লিভার যে অনেক অনেক কাজ করে, লিভার যে স্টোর করে, গ্লাইকোজেন কনভার্ট করে, সো এই সকল জিনিসগুলো যেহেতু করতে পারতেছে না, তাহলে লিভার যদি এগুলো না করতে পারে ভাই, তাহলে কি তোমার খাবার দাবার কি ভালোভাবে হজম হবে? হজম হবে না ভাই। তোমার খাবার দাবার বদ হজম হওয়ার সম্ভাবনা আছে। যদি তোমার পেটের মধ্যে, পেটের লিভার কোন দিকে থাকে আমরা সবাই জানি, বাম দিকের এই বরাবর পাকস্থলী থাকে, ঠিক তার অপোজিট সাইডে ডান দিকে লিভার থাকে। সো এই ডান দিকের এই সাইডটা প্রচুর পরিমাণে ব্যথা হবে, আস্তে আস্তে কিন্তু ব্যথাটা ছড়ায় যায় এবং দেখা যাবে যে যন্ত্রণায় ভুগতেছো তুমি। এবং তোমার তো যেহেতু শরীরের মধ্যে এরকম উৎকট গন্ধ একটা ভাব আসতেছে, শরীর হলুদ হয়ে যাচ্ছে, লিভারের কোনো বিক্রিয়া প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না, তার মানে তোমার মেটাবলিজম রেটও একদম পুরা নাই নাই অবস্থা। তখন তোমার খাবারের কোনো রুচি তো থাকবেই না, আর খাবার আসলেও সেটা তোমার বমি বমি লাগবে বা তোমার বমি হবে, এইরকম একটা অবস্থায় খাবারের কোনো স্বাদ পাবা না। খাবারে দেখা যাবে যে তোমার অনেক গন্ধ গন্ধ লাগতে পারে। এইরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তখন আমরা ধরে নিই যে তার জন্ডিস হয়েছে। এখন এইভাবে মুখের কথাই তো আর জন্ডিস বলা যাবে না, যেহেতু প্রযুক্তি আগে গেছে। তখন আমাদের কিছু টেস্ট করি আমরা। সো ব্লাডের মধ্যে প্রথমত তো আমরা বিলিরুবিনের পরিমাণ দেখি, ব্লাড টেস্টের মধ্যে যে বিলিরুবিনের পরিমাণটা কেমন আছে, বিলিরুবিনের বিলিরুবিনের টেস্ট আমাদের করি যে বিলিরুবিন বেশি না কম একটা মাত্রা। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা টেস্ট করি সেটা হচ্ছে এসজিপিটি টেস্ট করি। এসজিপিটি, এসজিপিটি হচ্ছে এস্তে সেরাম, জিতে গ্লুটামিক, পিতে পাইরুভিক, টিতে ট্রান্স অ্যামাইনেজ। এই একটা তোমার হচ্ছে টেস্ট আছে, এই এসজিপিটি টেস্ট করলেও আমরা বুঝতে পারি যে তার জন্ডিস হয়েছে কি হয় না।
তাহলে আমরা এর মাধ্যমে জন্ডিসের টেস্ট আমরা করে ফেলবো, করলে আমরা বুঝতে পারবো জন্ডিস হয়েছে কি হয়নি। এখন মজার ব্যাপার আছে, জন্ডিসটাও হয় কিসের কারণে? ভাইরাসের কারণে, অবশ্যই ভাইরাল হেপাটাইটিস। সো এখন এই ভাইরাসের যে রোগগুলো আছে, এই ভাইরাসের রোগগুলাতে এটা তো সাধারণত 2 থেকে 14 দিনের মধ্যে সেরে যায়, এবং তুমি যদি রেস্ট টেস্ট নাও তাহলে মোটামুটি এটা সেরে যায়। এখন আমরা কি করি, অনেকে আমরা যাই হচ্ছে কার কাছে, কোনো কবিরাজের কাছে, যার পরে সে কি করে, আমের যে ছাল আছে, আমের ছাল নেয়, নিয়ে তার মধ্যে চুন আছে, চুন, ওই চুন দিয়ে একসাথে হাতে ডলা দেয়, সে কি একটা ফুটো পড়ে মেরে দেয়, দেওয়ার পরে দেখা যায় যে হালকা হলুদ পানি বের হচ্ছে না বেশি হলুদ পানি। যদি হালকা হলুদ পানি বলে, তাহলে বলে যে তার নাকি মেটে জন্ডিস হয়েছে, মেটে জন্ডিস হয়েছে, এরকম কিন্তু বলে। এখন আমার কথা হচ্ছে ভাই, আর যদি গাঢ় হয় তখন কি জন্ডিস হয়েছে? তো কথা হইতেছে সেটা নাকি অনেক মানে ভয়াবহ জন্ডিস হয়েছে। সো কথা হচ্ছে মেটে, মেটে মানে কি, লিভার বা কলিজা। তো জন্ডিস কি লিভারে ছাড়া মাথায় হয়? অন্য কোথাও হয় জন্ডিস? অবশ্যই না, এখানেই হয়। এবং ওই দেখা যায় তারে বলে যে আপনি এই রবিবারে আসবেন, আবার পরের বুধবারে আসবেন, এরকম করে সপ্তাহে 3 দিনের মতো যায় হাত ধোয়াইতে হয়, এবং দিন যত যায় তত তার হলদে ভাবটা কেটে যায়, সে সুস্থ হয়ে যায়। ভাই বিশ্বাস করে, এগুলো শুধু ভাওতাবাজি। কথা হচ্ছে যত দিন যাবে, তোমার আজকে জন্ডিস হয়েছে ধরা পড়ছে, তোমার যখনই 3 দিন 4 দিন চলে যাবে তখন তুমি সুস্থ হওয়া শুরু করতেছো, তখন জীবাণুর প্রভাবটা তোমার কমে যাওয়া শুরু হয়েছে। এবং ওই তখন যেটা হয়, তখন তোমার আস্তে আস্তে বিলিরুবিনের পরিমাণটা তোমার নিউট্রাল মানে পরিমাণ মতো আসতে শুরু করে দেয়, তোমার বডিটা আস্তে আস্তে ঠিক হইতে থাকে। এই হলো ঘটনা। তাছাড়া এইগুলো হচ্ছে পুরাটাই বাউন্ডেলে ভন্ডামি, আর এখানে এক্সট্রা কোনো চিকিৎসার কিছু নয় ভাইরালের কারণে। এটা হচ্ছে রেস্ট নিতে হবে, যেহেতু তার লিভারের প্রবলেম, সে কোনো ধরনের অতিরিক্ত কালারফুল জিনিস খাইতে পারবে না, মানে সে খাবে না, লিভারের উপরে চাপ করে এরকম কোনো খাবার খাবে না, পাতলা খাবার খাবে, সাধারণত যে সকল খাবারে হলুদ টলুদ এইসব ঝাল টাল পরিহার করা হয়েছে, তেল টেল সেই সকল জায়গায় খাবে। যেহেতু লিভার ভালোভাবে এখন ফাংশন করতেছে না, তার কোনো চাপ দেওয়া যাবে না, ফলের রস খাইতে হবে, ডাবের পানি খাইতে হবে, এই সকল জিনিস নর্মাল খাবার সে খাবে, এবং সে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে সোজা কথা। এর জন্য কবিরাজি যে ঝাড়ফুঁক এগুলো হচ্ছে শুধু ভাতবাজি ছাড়া আর কিছু না। তাহলে আলটিমেটলি এইটা হলো তোমার জন্ডিসের পড়াশোনা, এই হলো আমাদের জন্ডিসের রিলেটেড আলোচনা। এখন আমরা আগায় যাব। এখন আমাদের ভাইরাসের একটা পার্ট থাকে জন্ম। এখন আমি চাইতেছি কি, আমি চাচ্ছি যে তোমাদের আমি একটা সিকোয়েন্সিয়ালি পড়ায় যাব, যেহেতু মাঝখানে অনেকদিন দেরি হয়ে গেছে। আমাদের জনন বলতে 3টা জিনিস এখানে আমরা পড়ি। আমরা কিন্তু পুরো অধ্যায় গেছি। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা 2টা রোগ কিন্তু পড়ে ফেললাম। আজ আগে বলো তো ভাইয়া, এই রোগটা এটা তো সবাই বুঝতে পারছো ভাইয়া, ভাইরাল হেপাটাইটিসের এটা জন্ডিস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আর সবাই কি বুঝতে পারছো ভাই? একটু আমাকে জোরে বলো। জি ভাইয়া। সমস্যা আছে কোনো? না ভাইয়া। আচ্ছা, দুটো আগায়। তো দেখো, এখন আলটিমেটলি আমি চাইতেছি যে তোমাদের ভাইরাসের, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ম্যালেরিয়া। দেখো, ম্যালেরিয়ার যে আমরা পড়াশোনাটা করি, ম্যালেরিয়ার পুরো পড়াশোনাটাই হচ্ছে জনন সংক্রান্ত। ম্যালেরিয়া কিভাবে সংখ্যা বৃদ্ধি, ম্যালেরিয়ার যে জীবাণুটা মানে প্লাজমোডিয়াম আর কি, ওই প্লাজমোডিয়ামের কিভাবে সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে, এটা আমরা পড়তেছি। ব্যাকটেরিয়ার জননও আমরা একটা সিস্টেমে পড়ি, ভাইরাসেরটাও আমরা 2টা প্রসেস করি। তো আমি চাইতেছি যে 3টা একসাথে টার্ন দিব। সো আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা কিছু ব্যাকটেরিয়ার পার্টে চলে যাব, ব্যাকটেরিয়ার পার্ট পড়ার পরে তারপর ম্যালেরিয়া পড়ব। ভাইরাসের যে লাইটিক লাইসোজেনিক সাইকেল আছে, এর মধ্যে আমি একটু জাস্ট সহজ ভাবে আমি তোমাদেরকে বুঝাই, তোমরা একটু জাস্ট বুঝে নাও। অবশ্য একবারে পড়াইলেও বেস্ট হইতো, বাট আসলে একটা পার্ট কভার না করে আসলে পড়ানোটা ঠিক না। একটু লেখো যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, সবাই উপরের দিকে লেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। হয়েছে ভাইয়া? হইলে আমাকে বলো। শুনতেছো? জি ভাইয়া হইছে। জি ভাইয়া। আমার এই কানেক্টটা তোমাদের এই ফোনের কানেকশনটা চলে গেছে।
আচ্ছা, কয়জন আছো তোমরা? 1 2 3 4 5 6 7 8 জন। তোমরা ইন জেনারেল কতজন যেন? তোমাদের এই ক্লাসে কতজন আছো? 14 জন না 15 জন? আচ্ছা, এখানে আমি দেখি শুধুমাত্র সাজিদ ছেলেরা কথা বলে আর বাদ বাকি সবাই চুপ থাকে কেন? সবাই কথা বলবা, হ্যাঁ? আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কোচিং এ পরীক্ষার ব্যাপারে আমার একটু বলো তো ভাই। তোমাদের পরীক্ষা যে প্রতি মাসে মাসে নেওয়ার যেটা ছিল, সেটা কি এখন আপাতত অফ আছে? এই মাসে নিবে বলছে ভাইয়া। এই এই মাস মাসে কবে থেকে নেবে? শুরু করবো মেবি ভাইয়া, কবে থেকে? এটা বলে নাই। হুম, কতদিন আগে যেন আমাদের বলে নেই ভাইয়া এক্সামটা এখনো। নেওয়া হইতো কোচিং এ? লাস্ট তোমাদের কবে যেন আমরা এক্সাম নিছিলাম, এটা একটু আমরা বলো তো। মার্চ মাসে মনে হয় ভাইয়া। মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখন সংখ্যা বৃদ্ধির পার্টটা আমরা দেখি। ঠিক আছে, সবাই আশা করি শুনতে পারতেছো। আচ্ছা, এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বোঝার আগে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে। সেটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাসের মধ্যে যে আমরা বলছিলাম না ভাইরাসের দুইটা গঠন, এটা এত ইম্পর্টেন্ট না, তো আমি এটার সাথে পড়াই দিচ্ছি। ভাইরাসের একটা আমরা বলছিলাম টি2 ভাইরাস, এটা হচ্ছে টিএমভি ভাইরাসের গঠন। তো টিএমভি ভাইরাসটা কেমন? দেখা গেছে যে উপরের দিকে ওর ডিএনএ আরএনএ এর স্ট্রাকচার, আর গায়ে দেখা গেছে এরকম করে প্রোটিন আছে, এরকম করে প্রোটিন প্রোটিন প্রোটিন। এটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড পার্ট, এই উপরের দিকের এইগুলো হচ্ছে তার নিউক্লিক অ্যাসিডের পার্ট, তার হচ্ছে আরএনএ। এখন আর টি2 ভাইরাস যেটা, সেটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। সো এই টি2 ভাইরাসটা এরকম দেখতে, ঠিক আছে? এরকম তার একটা বেস প্লেট আছে, এর উপরে দাঁড়ায় আছে, এই জন্য এই প্লেটটাকে বলা হয় বেস প্লেট। এই বেস প্লেটের গায়ে এরকম করে কিছু স্পাইক আছে, স্পাইডার। স্পর্শক তন্তু আছে। এই যে যে তিনটা আঁকাইলাম, এই তিনটাকে আমরা বলি হচ্ছে স্পর্শক তন্তু। ওকে, সো এরকম করে তার স্পর্শক তন্তু আছে, জাস্ট একটু বোঝো। আর এই বেস প্লেটের নিচে কিছু এরকম স্পাইক আছে। এর বডিতে এরকম গায়ে একটা কলার আছে, যেমন আমাদের শার্টের কলার থাকে, এরকম এর কলার আছে। এবং এটা ডাবল স্ট্রাকচার। এই হলো একটা টি2 ভাইরাস। এখন এর মাঝে তার ডিএনএ আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের টি2 ফার্স্ট ভাইরাস। তার ভিতরে যে নিউক্লিক অ্যাসিড এই পার্ট, আর বাইরের যে খোলসটা, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন। এখন এই যে স্পর্শক তন্তু, বেস প্লেট, কলার, এই সবই কিন্তু প্রোটিনেরই পার্ট, মানে এগুলো প্রোটিন জাত পদার্থ। এখন এর স্পর্শক তন্তু আছে, এর স্পাইক আছে, এটা যেটার উপরে বেস প্লেট আছে এটাকে আমরা বলি কলার আছে, এটা যেহেতু মাথার দিকের অংশ, এটুকু আমরা বলি হেড, এটুকু আমরা বলি টেল, এরকম অংশ আমরা বলি। এখন এটা তোমরা বই থেকে পড়তে পারো, আমি অলরেডি তাও বলেই দিছি। এর মধ্যে 6000 নিউক্লিওটাইড পেয়ার আছে। যাক, ওইটা তোমাদের এখন বিষয় না। আমি যেটা তোমার সংখ্যা বৃদ্ধির জন্য পড়াচ্ছি, সেটা হচ্ছে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধিটা হবে। এই ভাইরাসে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর ভাইরাসের মধ্যে ব্যাপারটা তো তোমরা বুঝতেছো, দুইটাই মাইক্রো অর্গানিজম, কিন্তু ভাইরাস এমন বিচ্ছুর বিচ্ছু, ও ব্যাকটেরিয়াকে পর্যন্ত ও আক্রান্ত করে দেয়। মানে যদি ব্যাকটেরিয়া যদি মানুষ হইতো, তাইলে আমরা এইভাবে চিন্তা করতাম যে ওই ভাইরাস আমারও অ্যাটাক করছে, তার মানে ব্যাকটেরিয়ারও রোগ হয় ওই ভাইরাসের কারণে, বিষয়টা এরকম। তো এখন ওই ব্যাকটেরিয়ার যে বডিটা, ব্যাকটেরিয়ার যে বডি, আমি বেসিক জিনিস বলেছি। সো আমাদের ব্যাকটেরিয়া, মনে করো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, কোষ প্রাচীর আছে ব্যাকটেরিয়া। আচ্ছা, সো এই ব্যাকটেরিয়ার এরকম একটা গোল একটা সার্কুলার ডিএনএ আছে, যাতে কোনো বলি প্লাজমিড। এছাড়া এর ক্রোমোজোমাল বস্তু টস্তু এরকম কিছু ছড়ানো আছে। এখন এই ব্যাকটেরিয়ার বডির মধ্যে দেখা গেছে এই যে যে এটা 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 হচ্ছে টি2 ভাইরাস, হ্যাঁ, আর এটা হচ্ছে টিএমভি ভাইরাস। তো টিএমভির আমার দরকার নাই, জাস্ট আমি তোমাদের বোঝাইলাম যে এইটা তো ইম্পর্টেন্ট না, সো এইটা আমি এইভাবে দেখাচ্ছি না।
টি2 ভাইরাস যেটা দেখাচ্ছি, সেই টি2 ভাইরাসের যেটা হবে, সেই টি2 ভাইরাসটা সুন্দর মতো করে এই ব্যাকটেরিয়ার বডির উপরে স্পর্শক তন্তু দিয়ে স্পর্শ করে স্পাইক দিয়ে একদম গেঁথে থাকে। এখন এর মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএটা সুন্দর মতো এর যে ফাঁকা আছে এই দিক দিয়ে সুন্দর মতো করে এটা ছেড়ে দেয়। এটা পেনিট্রেট করে, ওর এই জায়গাটা ছিদ্র করে এইখান দিয়ে ওই যে ডিএনএটা, ওই ডিএনএ মনে করো এইটা আমি যেটা এখন আঁকালাম, এটা হচ্ছে মনে করো এটা ছিল আগে হচ্ছে টি2 ফার্স্ট ভাইরাসের মধ্যে, এই ডিএনএটা সুন্দর মতো করে এর মধ্যে প্রবেশ করে ফেলছে। এর ডিএনএ প্রবেশ করে সে কি করে ফেলবে, সে হচ্ছে এই যে ভিতরে যে এদের যে ব্যাকটেরিয়া, যে নিউক্লিক অ্যাসিড, ব্যাকটেরিয়ার যে ডিএনএ, এই সকল জিনিসকে অকেজ করে দেবে। মানে এই কোষটা, ব্যাকটেরিয়ার কোষটা যে এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলোর কারণে নিয়ন্ত্রিত হচ্ছিল, তার নিজের জেনেটিক ম্যাটেরিয়ালের কারণে, এই জীবাণুটা যে ঢুকছে, ভাইরাসের এই যে জীবাণুটার মধ্যে ঢুকলো, এ কি করবে, এদেরকে একদম টুকরা 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 করে ফেলবে। টুকরা টুকরা করে ফেলার ফলশ্রুতিতে যেটা হবে সেটা হচ্ছে এই যে যে ডিএনএ এর পার্টিকেল, যে সকল জিনিসগুলা এরা হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছিল, এখন সেটা নিয়ন্ত্রণ করে ফেলবে বা হ্যান্ড ওভার করবে হচ্ছে এই যে যে ভাইরাসটা, টি2 ফার্স্ট ভাইরাস, এর জীবাণুটা ঢুকে পড়বে। এবার ঢোকার পরে সেটা কি হবে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে। আমি জাস্ট বেসিক জিনিস বোঝাচ্ছি, বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফিগার আউট আছে, আমি জাস্ট বলছি একটু বুঝে যাও। সেটা হচ্ছে এই কি করবে, এই সুন্দর মতো করে এর সংখ্যা বৃদ্ধি শুরু করে দিবে। কেমন, এর ব্যাকটেরিয়ার মধ্যে যত খাদ্য উপাদান আছে, যত পুষ্টিকর উপাদান আছে, সেগুলো খেয়ে দিয়ে এ দেখা যাবে যে এরকম ব্যাকটেরিয়ার একটা মাথা তৈরি করে ফেলছে, এই ভাইরাসের একটা মাথা তৈরি করে ফেলছে, টেল তৈরি করে ফেলছে, স্পাইক তৈরি করে ফেলছে, আবার দেখা গেছে মাথা তৈরি করে ফেলছে। কিছুক্ষণ পরে আমরা দেখবো যে সব গলা জোড়া লেগে লেগে এরকম করে ছোট 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 এরকম টি2 ভাইরাস এরকম অনেকগুলা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেকগুলা, প্রায় 300 থেকে 500টা 30 মিনিটের মধ্যে এরকম করে সৃষ্টি হয়ে গেছে। এবার ওই ওদের যে ডিএনএ গুলো, ওগুলো ডাবল হওয়া শুরু করে এটার মধ্যে ঢুকে গেছে। এই প্রসেসের মাধ্যমে কি হইলো, এই একটা টি2 ফার্স্ট ভাইরাস ছিল, এখন অনেকগুলা হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই কোষের প্রাচীরটা ফাটায়ে বাইরে বের করে এই টি2 ফার্স্ট ভাইরাস গুলো বাইরে বের হয়ে যাবে এবং আরেকটাকে অ্যাটাক করবে, এটা আরেকটাকে অ্যাটাক করবে। এই হচ্ছে এদের কাজ, এই হচ্ছে এদের মিশন। এবং এরা এক থেকে এরকম অসংখ্য তৈরি হয়ে গেল। তাহলে এই যে যে কোষটার প্রাচীরটা, সেই কোষের প্রাচীরটাকে ফাটায় দিয়ে সে বের হইলো, মানে এটাকে লাইসিস করে ফেললো। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির একটা পার্টে আমরা পড়ি হচ্ছে লাইটিক সাইকেল। এই লাইটিক সাইকেল কেন বলতেছি, এইটার বেসিক বোঝানোর জন্য আমি জাস্ট শর্টে যতটুকু পারা যায় আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে এরা কি করে ফেলে, লাইসিস করে ফেলে, ভেঙে ফেলে। এই যে ব্যাকটেরিয়ার বডিটা, ব্যাকটেরিয়ার বডিকে ফাটায় ফেললো, একটা ছিল এখন এসে অসংখ্য তৈরি হয়ে গেল। এখন এটা তো একটা স্টেপ বাই স্টেপ, আমি যে গল্পটা বললাম এটা তো একটা স্টেপ বাই স্টেপ ঘটনা আছে, তাই না? তো এই স্টেপ বাই স্টেপ ঘটনাটা কি? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ভাইয়া আমার সাথে জি আছো ভাইয়া। সবাই? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটু দেখো এটা এটা এই পার্টটা দেখে আমরা শেষ করব। সো প্রথমত যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়ার বডিতে এই টি2 ফার্স্ট ভাইরাসটা আসবে, এসে এর গায়ে স্পর্শ করে বসবে, এদেরকে আমরা বলি অ্যাটাচমেন্ট। তার মানে ফার্স্টের যে কাজটা করবে সে হচ্ছে অ্যাটাচ হবে। এ কি করবে ভাইয়া, অ্যাটাচমেন্ট মানে সংযুক্ত হবে, মানে সংযুক্তি, এটা হচ্ছে তার ফার্স্ট কাজ। পরবর্তীতে যেটা করবে সে হচ্ছে পেনিট্রেশন করবে। পেনিট্রেশন শব্দের মানে হচ্ছে প্রবেশ করানো। এইখানে যে স্পাইকগুলো থাকে এটা দিয়ে এই ব্যাকটেরিয়ার যে প্রাচীরের এটা ভেদ করবে, একটা নালীর মতো তৈরি করে ফেলবে। এবার কি প্রবেশ করাবে, এই যে ডিএনএ ম্যাটেরিয়াল ছিল এটা পেনিট্রেট করে ফেলছে। পেনিট্রেট করার পরে 3 নম্বরে যে কাজ করবে, আমরা জানি যে ডিএনএ যদি কোনো কিছু তৈরি করতে যায়, সে যদি ডিএনএ কোনো কিছু তৈরি করা মানে কি ভাই, একটা ভাইরাসের সবটুকুই তো ম্যাক্সিমাম টুকুই তো প্রোটিন, তার মানে সে প্রোটিন তৈরি করবে, বডির নতুন নতুন পার্ট মানে প্রোটিন তৈরি করবে। সো আমরা জানি প্রথমে ডিএনএ ঢুকে তাকে আরএনএ তে কনভার্ট হইতে হবে, আরএনএ কে প্রোটিন তৈরি করতে দিতে হবে, তাই না? এই হলো মেকানিজম। সো এই ডিএনএ থেকে আরএনএ, আবার ডিএনএ থেকে আরেকটা ডিএনএ ডাবলও হইতে হবে, কারণ এর মাথার মধ্যে আরেকটা ডিএনএ থাকতে হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছিলাম ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরিকে আমরা বলি ট্রান্সলেশন। তো এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এইগুলা ঘটতে থাকবে। তার মানে এই রেপ্লিকেশন ঘটবে, তারপর ট্রান্সলেশন,
ট্রান্সক্রিপশন, এই সকল জিনিসগুলো ঘটবে। এইগুলো ঘটার পরে 4 নাম্বার যে জিনিসটা করবে সেটা হচ্ছে এই যে মাথা, তার মানে কি এই যে ছোট ছোট পার্ট গুলো তৈরি হওয়া, তার মানে ভাইরাসের, টিটো ভাইরাসের যে ছোট ছোট টুকরা আছে এরকম ছোট ছোট এর বডি পার্ট তৈরি করবে। বডি যত পার্ট আছে এই বডি পার্ট তৈরি করবে। বডি পার্ট তৈরি করার পরে এইগুলা সংযুক্তি করলো, যতগুলো বডির পার্ট আছে এই বডি পার্ট গুলাকে আবার জোড়া লাগাবে। জোড়া লাগানোর পরে এটা হচ্ছে মুক্ত হবে বা রিলিজ হবে। রিলিজ মানে মুক্তি, তার মানে এটা ফাটায় দিয়ে লাইসেন্সের মাধ্যমে এটা বের হয়ে যাবে। এরকম 5টা স্টেপের মাধ্যমে তোমার বইতে দেওয়া আছে চিত্র। ভাই একদম সিম্পল জিনিস এই লাইটিক চক্র। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির মধ্যে লাইটিক চক্রটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এইবার আসলে লাইসোজেনিকের কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, বেশি সময় না, তারপরে শেষ হয়ে যাবে। লাইসোজেনিকের কনসেপ্ট একটু বোঝো। লাইটিকে কি করলো, সুন্দর মতো আসলো, সংখ্যা বৃদ্ধি করলো, করে এর প্রাচীরটা ফাটায় দিল, দিয়ে বের হয়ে গেল। এখন দেখো আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার কোশ্চেনে ধরো লাইটিক চক্র আসলো, সংখ্যা বৃদ্ধির এই প্রসেসটা আসলো, তুমি এটাকে কিভাবে করবা, তুমি এটা পারবা কিভাবে? তোমার এটা সিম্পল জিনিস, তুমি যেটা করো সেটা হচ্ছে সুন্দর মতো এইখানে যে 5টা ধাপ দেখবা বইয়ের মধ্যে ছবি আছে, সিকোয়েন্সিয়ালি 5টা ছবি আঁকবা, একে 5টা পয়েন্ট উল্লেখ করে দিবা। তোমার 5-এ তোমার হচ্ছে 3-এ 3, যদি 4-এ আসে, ঘতে আসে 4-এ 4। অ্যাটাচমেন্ট লিখে দুইটা কথা লিখবা যে হ্যাঁ টি2 ফার্স্ট ভাইরাস এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার বডির উপরে তোমার হচ্ছে সংযুক্ত হইলো, স্পাইক স্পর্শ করলো, এরপরে পেনিট্রেশন হইলো, যার ফলে এটা গেল। জাস্ট এরকম 3-4টা কথা তুমি এখানে লিখে দিবা, দেখবা যেটা ফুল মার্কস পেয়ে যাবে। এখন আসো লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে পার্থক্য আসে এইখান থেকে। আমি বলতেছি, আমি কোশ্চেনটা আমি বলতেছি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির এই টপিক থেকে দুইটা জিনিস আছে। একটা আছে ডিরেক্টলি লাইটিক সাইকেলটা বর্ণনা করতে বলে, 2 নাম্বার লাইটিক এবং হচ্ছে লাইসোজেনিকের মধ্যে পার্থক্য আসে। এই দুইটা কোশ্চেন আসে, এই দুইটা কোশ্চেন আসে, তোমার দুইটাই পারতে হবে। এইটা তোমার মাথায় রাখতে হবে এটা, এবং তোমার বইয়ের মধ্যে লাইটিক লাইসোজেনিকের পার্থক্য তো দেওয়াই আছে। আমি বেসিক জিনিসগুলো তোমার বলতেছি যেটা তোমার বুঝতে সুবিধা হবে। লাইটিক আর লাইসোজেনিকের বেসিক পার্থক্য হচ্ছে এই যে ব্যাকটেরিয়া দেহটারে ফাটায় দিল, দিয়ে বের হয়ে গেল, এই ঘটনা লাইসোজেনিকে ঘটবে না। 2 নাম্বার জিনিস হচ্ছে লাইটিকে, সরি লাইসোজেনিকে, যেভাবে লাইটিকে কি ঘটনা ঘটছে, এই ডিএনএ কি করছে, অন্য ডিএনএ কে ডিস্ট্রয় করছে, ওরা ডিএনএ কে ডিস্ট্রয় না করে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ওই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে, মনে করো ব্যাকটেরিয়ার ডিএনএ এইটা, এর সাথে মনে করো ভাইরাসের ডিএনএ মনে করো এইটা, এইভাবে করে ওরা একসাথে অ্যাটাচ হয়ে যাবে। তার মানে ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ একত্রিত হয়ে যায়, হয়ে আমাদের একটা গঠন করে যাকে আমরা বলি প্রোফাজ। এরকম গঠন করার পরে এটা সংখ্যা বৃদ্ধি হয়, এরকম প্রোফাজ একটা থেকে দুইটা তৈরি হয়, এরকম করে ডাবল ডাবল হইতে থাকে। এখন এই প্রোফাজ গুলো তৈরি হওয়ার পরে এরকম করে এটা অনেক দিন যাবত এটা থাকে ভিতরে, তখনও কিন্তু এর প্রাচীরটা ফাটায় বের করে না। যখন এরকম করে অনেক দিন চলতেছে, এই চলা পর্যন্ত মনে করো সে এরকম করে, মনে করো যে সে 20 দিন চলতেছে, আজকে অ্যাটাক করছে, 1 থেকে 20তম দিন পর্যন্ত সে কিন্তু তার বডি থেকে বের হয় না, এইভাবে করে প্রোফাজ গঠন করে আসে। এখন 21 নম্বর দিনে এসে তার মনে হলো যে না, এখন তার সংখ্যা বৃদ্ধি করতে হবে। তখন কি হয় ভাই জানো, তখন এই লাইসোজেনিকটা লাইটিক সাইকেলে চলে যায়। লাইটিক সাইকেলে চলে যায় কথাটার মানে কি, দেখো তোমাদের জন্য প্যাচ না লাগে, এই দুটো জিনিস একই টাইপের, আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের। লাইটিক সাইকেল কি করে, ডাইরেক্ট ঢুকে ওই ব্যাকটেরিয়ার ডিএনএটাকেই ধ্বংস করে দেয়, দেওয়ার পরে ও পুরোটা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু লাইসোজেনিকে কিন্তু তা হয় না, লাইসোজেনিকে ওর সাথে লিয়াজু করে একসাথে করে থাকে। কিন্তু পরবর্তীতে যখন তার প্রয়োজন মনে হবে ওই লাইসোজেনিকের, যে এখন আমার ডাবল ডাবল তৈরি হবে, তখন লাইটিক সাইকেলের মতো করে তখন ওর বডি পার্ট তৈরি করা শুরু করে দিবে। বডি পার্ট তৈরি করে তারপরে সে ফাটাই কিন্তু বের হবে, তখন কিন্তু সে আর লাইসোজেনিক সাইকেলের মধ্যে থাকতেছে না, তখন সে চলে যাচ্ছে লাইটিক সাইকেলে। তার মানে যতদিন পর্যন্ত ব্যাকটেরিয়ার বডিটা প্রাচীরটা ফাটায় বের হবে না, ততদিন পর্যন্ত সেই পার্টের অংশটা তোমার লাইসোজেনিক তার মতো করে গঠন করবে। অবভিয়াসলি লাইসোজেনিক হওয়ার জন্য প্রোফাজ গঠন করতে হবে, যেমন লাইটিক সাইকেলের কিন্তু কোনো প্রোফাজ গঠন করে না। কিন্তু আমি বলতেছি লাইসোজেনিক সাইকেলটা চলার পরে যখন তার বাইরে বের হওয়ার প্রয়োজন হবে, তখন সে লাইটিক সাইকেলের মতো করেই বের হবে। এই আর কি সিম্পল। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাইটিক সাইকেল, লাইটিক সাইকেলটাই আসে তোমাদের বইয়ের মধ্যে, মানে সব থেকে বেশি, এবং লাইটিক এবং লাইসোজেনিকের পার্থক্যটা আসে। এই হলো ভাইরাস রিলেটেড পড়াশোনা। ভাইরাসের এর বাইরে আরেকটা আছে পাপায়া রিং স্পট ভাইরাসের কথা আমরা বলি, পিআরএসভি। পাপায়া রিং স্পট ভাইরাস, পেঁপেতে রিং 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 তোমার হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করে, সেই জিনিসটা আছে, সেই জিনিসটা আমরা পারবো।
সেটা আমরা জাস্ট বইটা রিডিং দিলে আমরা এটা বুঝে ফেলবো। মেজর জিনিস যা ছিল আমরা সব করে ফেলছি, গঠন টঠনের বেসিক জিনিস বলছি। তোমরা একটা জিনিস মনে রাখবা, টিএমবি ভাইরাস এটার গঠনটা তুমি তো দেখেই ফেলছো, একদম ইজি আঁকানো। টি2 ভাইরাসেরটাও দেখছো। টিএমবি এবং টি2 কার কত জোড়া নিউক্লিওটাইড থাকে, কার কতটা জিন থাকে, কার কতটা ক্যাপসোমিয়ার থাকে, এটা একটু বই থেকে দেখবে এটা এমসিকিউর জন্য। এই হলো ভাইরাসের পড়াশোনা। আমরা আগামীকাল রাতে আবার ক্লাস নিব, এবং আগামীকাল রাতেও এরকম মোটামুটি 1 ঘন্টা ক্লাস হবে। এই ক্লাসে আমরা যেটা করবো, আমরা হচ্ছে ব্যাকটেরিয়াটা শেষ করে ফেলে আমরা ম্যালেরিয়াতে ধরে ফেলবো, ঠিক আছে? সো আমরা মনে করো যে এরকম করে 2-1টা ক্লাস যদি মিস হয়ও সামহাও, আমি এটা ক্লাসটা কন্টিনিউ করব। এমন হইতে পারে যে আমি যদি হলে থাকি, মানে এখন তো বাসায় আসছি তাই তোমাদের ক্লাসটা নিচ্ছি, যদি এমন হয় যে সামনের মাসটা আমার একটা পরীক্ষা আছে, আমি একটু প্রেশারে থাকবো, আমি এমন হবে যে এরকম করে আমি হচ্ছে এইখানে না, দেখা যাবে যে আমি তোমাদের ক্লাসটা নিব, খাতা কলমে ক্লাস নিতে পারি, হলের মধ্যে আমার রুমের মধ্যে আমি বসে দেখা যাবে যে ক্লাস নিতে, ওই যে একদম ফার্স্টের দিকে যেরকম নিতাম ওইরকমই আমি সেট করে তোমাদের ওরকম করে আমি ক্লাসটা নিব। এই আর কি মোটামুটি অবস্থা। এখন আমাকে একটু বলো যে তোমাদের কলেজের তোমাদের পরীক্ষা, তোমরা কত ব্যাচ যেন? এইচএসসি 26 ব্যাচ, তাই তো?